আজকের ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সুকান্ত মাইতি। আপনারা সবাই সুকান্ত মাইতিকে পছন্দ করেন, আর সেই জন্যই আশা করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন ঘটনাটি। চলুন শুরু করা যাক। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আল্লাহর রহমতে আপনি সর্বদাই ভালোর দলে থাকেন। রাব্বি ভাই সহ ভূত.com এর সমগ্র টিমের প্রতি সেলাম, স্নেহ ও ভালোবাসা জ্ঞাপন করে আজ আবারও হাজির হলাম একটি লোমহর্ষক ঘটনা নিয়ে। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশেপাশে একটি অদৃশ্য সত্তা ঘুরে বেড়ায় এবং কয়েকজন পুরনো কর্মচারী জানিয়েছেন যে তারা রাতের সময় স্কুল পাহারা দিতে ভয় পান। তারা এমন কিছু অনুভব করেন যা তাদের মনে সন্দেহের সৃষ্টি করে, যেন কিছু অতি প্রাকৃত শক্তি তাদের উপস্থিতি অনুভব করাচ্ছে। এই সমস্ত ঘটনার প্রকৃত কারণ আজও স্পষ্ট হয়নি, কিন্তু গুজবগুলো এভাবেই দীর্ঘকাল ধরে চলে আসছে। এই স্কুলের প্রতি এক রহস্যময় আচ্ছন্নতা তৈরি করে। ডেথ রোড, মৃত্যুর রাস্তা। ডাউহিলের ডেথ রোড বা মৃত্যুর রাস্তাটি একটি রহস্যময় ও ভয়াবহ স্থান, যা স্থানীয়দের মধ্যে বিশেষভাবে পরিচিত। এই নির্জন রাস্তাটির সঙ্গে এক ভয়াবহ গুজব সম্পর্কিত রয়েছে। অনেক কাঠুরে স্থানীয় বাসিন্দা এবং পর্যটকরা দাবি করেছেন যে তারা এক অদ্ভুত মুন্ডুহীন ছেলেকে রাস্তায় হেঁটে যেতে দেখেছেন, যেটি রাতের অন্ধকারে দেখা যায় এবং এক সময় ছেলেটি হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়, যেন সে কোনো অতি প্রাকৃত শক্তির দ্বারা আক্রান্ত। কিছু গুজবের মতে ছেলেটির দিকে কেউ পেছন ফিরে তাকায় না, কিন্তু যদি কেউ তাকায় তবে তার পেছনে এক বিভীষিকাময় ছায়া ছড়িয়ে পড়ে। এমনকি যারা সেখানে হাঁটতে গিয়েছেন তারা অদ্ভুত অনুভূতি অনুভব করেছেন, যে কেউ যেন তাদের পেছনে দাঁড়িয়ে আছে বা অনুসরণ করছে। এই রাস্তাটি এখন স্থানীয়দের কাছে এক ভয়ের জায়গায় পরিণত হয়েছে এবং রাতে সেখানে হাঁটা এক ধরনের সাহসিকতার কাজ হিসেবে গণ্য করা হয়। অজানা ছায়া ও কান্নার আওয়াজ। ডাউহিলের অন্ধকার বন, যে বনটি কখনো এক শান্তিপূর্ণ আশ্রয়স্থল ছিল, কিন্তু এখন তা একটি ভয়ঙ্কর এবং রহস্যময় স্থানে পরিণত হয়েছে। গভীর রাতে যখন বাকি সবকিছু নিস্তব্ধ হয়ে যায়, সেখানে এক নারীর কান্নার আওয়াজ শোনা যায়। সেই কান্না শুনলে মনে হয় যেন কেউ এক দীর্ঘ দুঃখ ভরা জীবনের বেদনা ছড়াচ্ছে। আর এই কান্নার আওয়াজ এক চিরন্তন যন্ত্রণার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। এছাড়া রাতের অন্ধকারে পায়ের শব্দ, এমনকি হাসির আওয়াজও শোনা যায়, যা সেখানে উপস্থিত সবাইকে অস্বস্তিতে ফেলতে সক্ষম। অনেকেই বলেন ওই হাসিটি শুনলে মনে হয় এক ধরনের বিভ্রম সৃষ্টি হয়, যেন কেউ তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। এই সমস্ত ঘটনা ডাউহিলের প্রতি রহস্যময়তা যোগ করেছে, আর স্থানীয়রা এখন এটি নিয়ে সতর্ক এবং সন্দিহান। ডাউহিলের রহস্য। ডাউহিলের রহস্য, যেটি এত বছর ধরে মানুষের মনকে অবাক করে রেখেছে, তা ঠিক কোথা থেকে শুরু হয়েছিল এবং কেন এতগুলি অদ্ভুত ঘটনা ঘটেছে তার সুনির্দিষ্ট ব্যাখ্যা এখনো অজানা। তবে যারা এই এলাকায় গিয়েছেন তারা জানেন যে সেখানে কিছু না কিছু অস্বাভাবিক ও অতি প্রাকৃতিক শক্তি বিরাজমান। অনেক পর্যটক এবং স্থানীয় ব্যক্তিরা বলেছেন যে ডাউহিলের বাতাসে এক ধরনের চাপা কান্না মিশে আছে, যা শোনার পর মনে এক অজানা কষ্ট অনুভব হয়। এই অনুভূতিটি এতই তীব্র যে তারা শারীরিক ও মানসিকভাবে অস্বস্তিতে পড়ে যান। তারা ভয়ঙ্কর দুঃস্বপ্ন এবং মানসিক চাপের মধ্যে আটকা পড়ে যান, যা তাদেরকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়। এমনকি কিছু মানুষ আত্মহত্যার প্রচেষ্টা পর্যন্ত করেছেন, তবে তারা শেষ পর্যন্ত রক্ষা পেয়েছেন। ডাউহিলের এই অভিজ্ঞতাটি এতটাই গা ছমছমে যে এটি স্থানীয়দের এবং পর্যটকদের মাঝে এক অবর্ণনীয় অভিজ্ঞতার সৃষ্টি করেছে। এমনকি স্থানীয়রা এই জায়গাটিকে অভিশপ্ত বলে চিহ্নিত
করেছে এবং এখানে আসা সব মানুষদের প্রতি এক ধরনের সতর্কতা প্রদান করেছে। ডাউহিলের সেই অন্ধকার, ভয়ের পরিবেশ এবং অদ্ভুত অভিজ্ঞতাগুলো এক একটি রহস্যময় স্থানে পরিণত হয়েছে, যার ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। তবে যারা এই স্থানগুলির ভেতরে ঢুকেছেন তারা জানেন যে এক অদৃশ্য শক্তি এখানে বিরাজমান এবং প্রতিটি বাঁক আর ছায়ায় এক নতুন রহস্য লুকিয়ে রয়েছে। আর দেরি নয়, এবার চলুন মূল ঘটনায় যাওয়া যাক। অনিমেষ বলতে শুরু করেন। আমরা 3 বন্ধু, রাকেশ, বিনীত আর আমি অনিমেষ অনেকদিন ধরেই একটা পাহাড়ি সফরের পরিকল্পনা করছিলাম। শহরের কোলাহল থেকে পালিয়ে একটু শান্ত অথচ রোমাঞ্চকর পরিবেশ চাইছিলাম আমরা। ঠিক হলো, প্রথমে 2 দিন কাটাবো কার্শিয়াং এর ডাউহিলে, তারপর দার্জিলিং আর শেষে সিকিম। একে একে বুক করে ফেললাম হোমস্টে, বানিয়ে ফেললাম নিখুঁত প্ল্যান। সালটা 2019-এর এপ্রিলের মাঝামাঝি। সেদিন দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়ি। গাড়ির জানালার বাইরে ধীরে ধীরে বদলে যাচ্ছিল দৃশ্যপট। সমতল শহরের উত্তপ্ত রাস্তা থেকে সবুজে ঢাকা পাহাড়ি আঁকা বাঁকা শীতল পথ। বিকেলের দিকে যখন ডাউহিলে পৌঁছালাম, সূর্য তখন বিশাল সব লম্বা লম্বা পাইন গাছের আড়ালে মুখ লুকিয়ে ফেলেছে। হালকা কুয়াশা যেন চারিদিকে এক অলৌকিক আবরণ তৈরি করেছিল। আমাদের হোমস্টে ছিল একেবারে ডেথ রোডের গা ঘেঁষে। নাম শুনেই রোমাঞ্চে শিহরিত হয়ে উঠছিলাম। এখন সেটা আরো বাস্তব মনে হচ্ছিল। পাহাড়ের খাদের কিনারায় দাঁড়িয়ে কাঠের পুরনো বাড়ি, তার চওড়া বারান্দা আর ঝুলন্ত বাতি যেন কোনো পুরনো ভৌতিক সিনেমার সেট। ভেতরে ঢুকেই দেখি কাঠের মেঝে যেন সাঁই সাঁই আওয়াজ করছে। ঘরগুলোর জানালায় জমে থাকা কুয়াশা, নিজের ছায়াও যেন ভৌতিক মনে হচ্ছিল। হোমস্টে যেন একেবারে অন্য জগতের ছিল। ঢোকার পর থেকেই একটা চাপা অস্বস্তি বুকের ভেতর উকি দিচ্ছিল। যদিও প্রথম দিকে আমরা কেউ এটিকে পাত্তা দেয়নি। সন্ধ্যা পেরিয়ে যখন রাতের চাদর পুরোপুরি নেমে এলো, আমাদের হোমস্টের চারপাশে তখন এক গভীর নিস্তব্ধতা। লম্বা লম্বা পাইন গাছগুলো দাঁড়িয়েছিল নিঃশব্দ প্রহরীর মতো, আর তাদের ফাঁক দিয়ে উকি দিচ্ছিল হালকা কুয়াশার ঘোমটা। ঘুরতে তখন সন্ধে 7:30। হোমস্টের একজন বেয়ারা এসে গরম গরম কিছু কাবাবের প্ল্যাটার পরিবেশন করে গেল। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর হঠাৎই খেয়াল করলাম বাথরুমের কল থেকে টপ টপ করে জল পড়ছে। মাঝে মাঝে লাইট ব্লিঙ্ক করছে। জানলার ভেজা কাঁচে যেন অদ্ভুত ছায়া পড়েছে। কিন্তু তখন এসবকে মজা ভেবে উড়িয়ে দিয়েছিলাম। এগুলোকে হালকা ভেবে নিয়েছিলাম। ভেবেছিলাম পুরনো বাড়ি, ঠান্ডা আবহাওয়া, এসবই কারণ। কিন্তু রাত বাড়ার সাথে সাথে ঘটতে লাগলো এমন কিছু ঘটনা যেগুলোর কোনো ব্যাখ্যা আজও খুঁজে পাইনি। রাত তখন 12:15 মতো হবে। আমি চুপচাপ বসে মোবাইল দেখছিলাম। বিনীত রাকেশ ব্লুটুথ স্পিকারে গান ছেড়ে ফুল মাস্তিতে নাচছিল। আমি মাঝে মাঝে ওদের নাচ দেখে মুচকি মুচকি হাসছিলাম। খানিক বাদে খেয়াল করলাম বিনীত হঠাৎই নাচ থামিয়ে বারান্দার দিকে তাকিয়ে আছে। বিনীতকে এভাবে হতভম্বের মতো বারান্দার দিকে তাকাতে দেখে আমি অবাক হয়ে জিজ্ঞেস করি, কি হলো ভাই, এরকম কাঠ হয়ে দাঁড়িয়ে পড়লি কেন? কথাগুলো ওর জড়িয়ে আসে। হামতা হামতা করে বলে, দেখ ভাই, বারান্দার রেলিং এর ধারে সাদা পোশাক পরা একটা ছায়া দাঁড়িয়ে আছে না? দোষ, কি সব উল্টা পাল্টা বকছিস? কথাগুলো আর শেষ করতে পারিনি। ওর দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকাতে আমিও অবাক হয়ে যাই। সত্যি তো, বারান্দায় কেউ দাঁড়িয়ে আছে। প্রথমে ভেবেছিলাম হয়তো চোখের ভুল। রাকেশ নাচ থামিয়ে এগিয়ে গিয়ে দেখে কিছুই নেই। ফিরে এসে হাসতে হাসতে বলল, আরে ওইটা পাহাড়ি গাঢ় কুয়াশা, তাই মানুষের মতো ছায়া পড়েছে। কিন্তু হাসির
পরশ স্বল্পক্ষণেই দম আটকে প্রাণ হারালো একটা বিশ্রী কর্কশ শব্দে। শব্দটা ভেসে এলো বাথরুমের দিক থেকে, যেন কেউ পাথর টেনে নিয়ে যাচ্ছে মেঝের ওপর। আমরা উঠে গিয়ে দেখি বাথরুমের দরজা খোলা, ভেতরটা ফাঁকা, অথচ ঠান্ডা একটা হাওয়া বেরিয়ে আসছে। হঠাৎই খেয়াল করলাম দরজার কড়াটা ধীরে ধীরে আপনা আপনি খুলছে। খানিক বাদে আর কিছু নেই, বুঝতে পারছিলাম কিছু একটা অতি প্রাকৃতিক ঘটেছে। রাত তখন প্রায় 1টা। আমরা আলো জ্বালিয়ে রাখার সিদ্ধান্ত নিলাম। বাল্বের নিচে গাদাগাদি করে সবাই বসে গল্প করতে শুরু করলাম, একটু সাহস বাড়ানোর জন্য। হঠাৎই জানলার কাছে ঠক ঠক শব্দ হলো। কেউ যেন জানালায় টোকা মারছে। ভয়ের চোটে বাইরে তাকাইনি, কিন্তু আওয়াজ থামল না। অবশেষে রাকেশ সাহস করে জানলার পর্দা সরালো। সামনে দাঁড়িয়েছিল কিছু একটা, মুখ ঢাকা, সাদা পোশাক পরা, মাথা নিচু। আচমকাই হাড় হিম করা ঠান্ডায় চোখাচোখি হলো ওদের মধ্যে। মাত্র কয়েক সেকেন্ড, তারপর সে অবয়ব যেন কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। আমরা 3জন চুপ। আতঙ্কে কারো মুখে কোনো শব্দ নেই, নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না। এইভাবে আরো কিছুক্ষণ কেটে যায়। রাত তখন 2:15। হঠাৎই মনে হলো কেউ যেন আমাদের ঘরের বাইরে ধীরে ধীরে হাঁটছে। কাঠের মেঝে চিড়িক চিড়িক আওয়াজটা স্পষ্ট শোনা যাচ্ছিল। কখনো দরজার সামনে, আবার চলতে শুরু করে। মনে হচ্ছিল আমাদের রুমের চারপাশে কেউ চক্কর দিচ্ছে। বিনীত হঠাৎ বলে উঠল, ভাই, দরজার নিচে দেখ। আমি নিচু হয়ে দরজার ফাঁক দিয়ে দেখলাম দুটো পায়ের ছায়া, কিন্তু দম বন্ধ হয়ে আসার মতো যে অদ্ভুত ব্যাপারটা নজরে আসে সেটা হলো পা দুটো মাটিতে ছিল না। হাড় হিম করা সেই দৃশ্য শির দ্বারা দিয়ে হিমেল স্রোত বইয়ে দিল। ঠিক সেই সময় আমাদের ঘরটা হঠাৎ কেঁপে উঠল। জানলার কাঁচে প্রচন্ড শব্দ, ঘরের বাল্ব একবার জ্বলে একবার নেভে। বাইরে যেন শত শত লোক একসাথে চিৎকার করছে, অথচ পুরো এলাকাটা শুনশান। আমরা 3জনে এতটাই ভয় পেয়েছিলাম যে কিছুক্ষণ কারো মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। বিনীত কাঁপা গলায় বলার চেষ্টা করে, ভাই, ভিডিও কর, প্রমাণ রাখতে হবে। আমি হাত বাড়িয়ে মোবাইল ধরতেই দেখলাম স্ক্রিনে ধোঁয়া ধোঁয়া এক টুকরো ছায়া ঘুরতে ঘুরতে পরিষ্কার ফুটে উঠল। একটি বিকৃত মুখ, ফাঁকা চোখ, হাহাকার করা খোলা মুখ। আর সহ্য করতে পারছিলাম না, চিৎকার করে মোবাইলটা ফেলে দেই। আমরা আতঙ্কে চুপচাপ বসে থাকলাম। বাইরে থেকে তখনও টুকরো টুকরো শব্দ আসছিল, চাপা হাসি, পায়ের আওয়াজ, জানালার কাঁচে টোকা। হঠাৎই বিদ্যুৎ চলে যায়। ঘরটা অন্ধকারে ডুবে গেল। শুধু জানালার বাইরে থেকে আসা ম্লান জ্যোৎস্নার আলোয় কিছু আবছা দেখছিলাম। তা ঠিক তখনই ঘটতে শুরু করলো ভয়ঙ্কর ঘটনা। ঠিক সেই মুহূর্তে ঘরের মাঝখানে হঠাৎ করেই ঠান্ডা বাতাসের ঘূর্ণি তৈরি হলো। মনে হচ্ছিল ঘরের মধ্যে কেউ ঘুরপাক খাচ্ছে। হঠাৎ করে আমার কাঁধে একটা ঠান্ডা হাতের স্পর্শ টের পেলাম। কাঁপতে কাঁপতে পিছন ফিরে দেখি কেউ নেই। রাকেশ আর বিনীত দুজনেই দরজার দিকে তাকিয়ে জমে গেছে। দরজার নিচে দিয়ে আবারও সেই পা দেখা গেল, কিন্তু এবার সেটা শুধু ছায়া নয়, ঘন কালো উজ্জ্বল মূর্তির পা। এরই মাঝে হঠাৎ একটা ধাক্কা। দরজাটা এত জোরে কেঁপে উঠল যে মনে হলো কেউ যেন বাইরের দিক থেকে দরজাটা ফাটিয়ে ভেতরে ঢুকতে যাচ্ছে। আমরা প্রাণপণে দরজাটা ঠেলে ধরে রাখলাম। মেঝের উপরে তখনও অদ্ভুতভাবে কালো ধোঁয়া জমাট বাঁধছিল। আচমকাই ধোঁয়ার মধ্য দিয়ে একটা বিভৎস বিকৃত মুখ, ফাঁকা চোখ ভয়ঙ্কর ভাবে হেসে উঠল। ঠিক তারপর মুহূর্তেই ঘরের কোনায় থাকা কাঠের পুরনো আলমারিটা নিজে থেকেই খুলে গেল। সারা রাতে অতি প্রাকৃতিক তাণ্ডবের মধ্যে ব্যাগপত্র আলমারিতে রাখার কথা বেমালুম ভুলে গিয়েছিলাম। অন্ধকারে চোখটা ততক্ষণে শুয়ে গেছে। দেখলাম আলমারিটা ফাঁকা, কেবলমাত্র চোখ ও একটা কিছু রাখা। এক পা এগোতে যাব, দেখি ঘরের লাইটটা
উঠল। যাক, বাঁচা গেল, কারেন্ট চলে এসেছে, এখন আর কোনো ভয় নেই। ঘরের আলোয় আলমারির কাছে গিয়ে বুঝতে পারলাম সেই চৌকো বস্তুটি আসলে একটি লাল রঙের মলাট দেয়া ডায়েরি। ডায়েরিটা দেখা মাত্রই মনের ভেতর কেমন একটা আকাঙ্ক্ষা দানা বাঁধছিল যে কি লেখা আছে ডায়েরির মধ্যে। একটু পড়ে দেখি, সারা রাতের বিধ্বস্ততায় রাকেশ ও বিনীত কাহিল। ভাবল কারেন্ট এসে গেছে যখন, আর কিছু হবে না, তাই তার আর দেরি না করে বিছানায় গা এলিয়ে দিল। সন্ধ্যা থেকে যে এত কিছু রোমহর্ষক ঘটনা ঘটেছে সেদিকে তখন আমাদের কারো হুঁশ নেই। কেন জানি না মন খালি টানছিল ডায়েরিটা খুলে দেখার জন্য। ঘড়িতে তখন ভোর 3টার মতো বাজে। শুয়ে লাভ নেই, আমি পাশ বালিশে হেলান দিয়ে ডায়েরিটা খুলতেই একটি খাম মাঝখান থেকে খসে পড়ল। মনে হয় চিঠি। কৌতূহলের বশে সেটা খুললাম। চিঠির প্রেরক রুবা নামের একটি মেয়ে, যে হাসপাতালে কোনো একটা কারণে ভর্তি। মিথিলা নামে অপর একটি মেয়েকে চিঠি পাঠিয়েছে। চিঠির পুরো বক্তব্য পড়ে মনটা আবারও চাপা আতঙ্কে শিউরে উঠল। চিঠির মাথা মুন্ডু কিছুই বোঝা যাচ্ছিল না। এটা কি পাগলের প্রলাপ, নাকি কোনো রহস্যের ফাঁদের মধ্যে পাতা আছে, কে জানে। চিঠির নিচের দিকে আঁচড়ের দাগ, রক্তের ছিটে ফোটা। যাই হোক, চিঠিটা আবারও যথাস্থানে ভাঁজ করে রেখে ডায়েরির পাতা উল্টালাম। এটা বুঝতে বাকি ছিল না যে ডায়েরিটা কার। আসলে ওটা চিঠিতে উল্লেখিত মিথিলার ডায়েরি। পাতা উল্টে বুঝতে পারলাম ডায়েরির শুরু এই ডাউহিল থেকেই, কারণ প্রথম পৃষ্ঠায় লেখার সূত্রপাত ট্রিপ টু দার্জিলিং। আন্দাজ করতে পারছিলাম মিথিলাও হয়তো আমাদের মতো কোনো এক সময় ট্যুরে এসে এই ডায়েরিটি লেখা শুরু করেছিল। যাই হোক, ডায়েরির প্রথম পাতায় যাই। যদিও ডায়েরিতে লেখার তারিখগুলো আর সেভাবে মনে নেই, সম্ভবত অক্টোবরের শুরুর দিকে। বোঝার সুবিধার্থে ধরে নিন ওই অক্টোবর, অর্থাৎ 9 অক্টোবর থেকে ডায়েরিটি লেখা শুরু। তবে সেখানে উল্লেখিত ঘটনার পাণ্ডুলিপিগুলো এখনো আমার মনে দগ দগ করছে। সালটার উল্লেখ করলাম না, ডায়েরি লেখার ধরনটা ঠিক এরকম। মিথিলা লিখছে, পাতা 1, তারিখ 9 অক্টোবর, কার্শিয়াং, দুপুর 2টা। আমরা ঘন্টা 2 হলো ডাউহিলে পৌঁছেছি। আমি, রুবা আর ওর ভাই রাজ। জায়গাটা অপূর্ব, সুরম্য পাহাড়ের কোলে এক সবুজের আচ্ছাদন। কিন্তু সকালে বেরোনোর সময় মা দরজার চৌকাঠে দাঁড়িয়ে বললেন, ওখানে সন্ধ্যার পর কোথাও বেরোস না মা, ওখানে রাতের পরিবেশটা ভালো না। ভেবেছিলাম হয়তো সাধারণ পাহাড়ি কুসংস্কার, বন, নীরবতা আর কুয়াশাই যে সব ভয় তৈরি করে, তাই না? কিন্তু আমি ভুল ভেবেছিলাম। আমরা যখন ডাউহিলে পৌঁছালাম তখন বেলা প্রায় 12টা। সূর্যের আলো পাহাড় ছুঁয়ে ঝলমল করছে, কিন্তু এক ধরনের অস্বস্তিকর শীতলতা যেন জমেছিল বাতাসে। গাছগুলো একেবারে নিঃশব্দ, পাখিরা ছিল না, কিংবা থাকলেও যেন কোনো শব্দ করছিল না। রূপা বলছিল, দেখলি জায়গাটা কেমন শান্ত? কিন্তু আমি শান্ত না, যেন নিঃশ্বাস বন্ধ করা নিস্তব্ধতা অনুভব করছিলাম। দুপুরে হোমস্টেতে খাওয়া দাওয়া করে মোটামুটি ভালোই লাগলো। পাতা 2, 9 অক্টোবর, ডাউহিল, সন্ধ্যা 7টা। আমরা এইমাত্র ডিয়ার পার্ক থেকে একরকম প্রাণ নিয়ে ফিরে আসলাম। প্রকৃতি যেন সন্ধ্যা নামার সাথে সাথেই শ্বাসরোধ করতে তৎপর হয়ে উঠেছিল। আমরা দুপুরের খাওয়া দাওয়ার পর একটু ল্যাদ খেয়ে বিকেলে ডাউহিলের বিখ্যাত ডিয়ার পার্ক দেখতে বেরিয়েছিলাম। বিকেলের আলো তখন ঘন সবুজে ঢেকে গেছে। সূর্যের আলো ডাউহিল ডিয়ার পার্কের মাথার উপরে ছড়িয়ে থাকা প্রাচীন বৃক্ষগুলোর ফাঁক গলে মাটি ছুঁতে পারছিল না। গাছপালার নিবিড় ছায়া আর পাখিদের থেমে থাকা ডাকে জায়গাটা যেন এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে গিয়েছিল। আমরা 3 জনে কিছুটা খুশি মনেই ঘুরছিলাম পার্কে।
কিন্তু ঢোকার পর থেকেই মনে হলো যেন সময় থেমে গেছে। চারপাশটা এতটাই নিস্তব্ধ ছিল যে নিজের নিঃশ্বাসের শব্দ কেমন যেন বেঁধছিল। বাতাসে একটা গুমোট ভাব, কিন্তু শীতল। পাতা নড়ছে না, পাখি ডাকছে না, যেন প্রকৃতি আমাদের আগমনে থমকে গেছে। হঠাৎ রাজ থেমে গিয়ে বলল, দিদি শোনো, কেউ যেন গাইছে। আমি দাঁড়িয়ে পড়লাম। শুনতে পেলাম সত্যিই দূরে কোথাও থেকে এক করুণ মায়াময় কণ্ঠ ভেসে আসছে। গানটা যেন কোনো পুরনো লোকগীতি। শব্দগুলো অস্পষ্ট, বোঝা যাচ্ছিল না। শুধু সুরটা বুকের ভেতর কেমন রক্ত হিম করে দিচ্ছিল। আমরা চারিদিক তাকালাম, কেউ নেই। পার্কটা একেবারে ফাঁকা, কেবল বিশাল বিশাল গাছ আর তাদের মগ ডালে আটকে থাকা আলো ছায়ার খেলা। অথচ সুরটা যেন আমাদের চারপাশে ঘুরছে। বাঁ দিকে গেলে ডান দিক থেকে ভেসে আসছে, সামনে এগোলে মনে হয় পেছন থেকে ভেসে আসছে। সেই মুহূর্ত থেকে আমার মন বলছিল কেউ আমাদের পেছনে পেছনে হাঁটছে। আমি কয়েকবার ঘাড় ঘুরিয়ে দেখেছি, কিন্তু কিছু চোখে পড়েনি। তবে হাওয়া যেন ভারী হয়ে উঠেছে, আর মাটির ওপরে আমাদের ছায়া তা যেন আগের তুলনায় একটু বেশি লম্বা, একটু বেশি বেঁকে গেছে। রুবার চোখে ভয়। রাজ মুখ চেপে গানটা বোঝার চেষ্টা করছে। বুঝতে পারছিলাম যে এটা কোনো সাধারণ জায়গা নয়। ডাউহিলের এই পার্ক শুধু প্রাকৃতিক নয়, কিছু অদেখা ইতিহাস, কিছু অব্যক্ত কান্না আর হারিয়ে যাওয়া কারুর উপস্থিতি বয়ে বেড়াচ্ছে। সেই করুণ সুর যেন কারুর আকুতি, আর সেই শব্দের ছায়া হয়তো কেউ যে এখানেই রয়ে গেছে আমাদের মতো আগন্তুকদের খোঁজে। হোমস্টেতে ফিরে আর কাউকে কিছু বলিনি। রাতে টুকটাক আওয়াজ, মাঝে মাঝে লাইট ব্লিঙ্ক করা, জানালার ভেজা কাঁচে কিছু অদ্ভুত ছায়া দেখলেও তেমন গুরুত্ব দেয়নি। পাতা 3, তারিখ 10 অক্টোবর, ডাউহিল, দুপুর 2টা। আজ সকাল সকাল আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছিলাম ডাউহিলের সেই বিখ্যাত স্কুলটির সামনে। ঘন সবুজ বনাঞ্চল পেরিয়ে যখন স্কুল ভবনের ছায়ার তলায় পৌঁছালাম, তখনই একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া গায়ে লাগে। স্কুলটা ছুটির জন্য এখন বন্ধ। চুপচাপ দাঁড়িয়ে আছে যেন শতাব্দীর ঘুমে। পাখিদের কিচিরমিচির নেই, নেই কোনো মানুষের শব্দ, শুধু হালকা পাতার মর্মর ধ্বনি আর কখনো কখনো বনের গভীর থেকে আসা অস্পষ্ট গুঞ্জন। আমাদের স্কুলের চারপাশ আমরা ঘুরছিলাম। দেয়ালে লালচে জং ধরা দাগ যেন বহু পুরনো রঙের ছিটে। কিছু জায়গায় মনে হলো আঙুল দিয়ে টেনে আঁকা হয়েছে কোনো অজানা ভাষার চিহ্ন। আমি ছুঁয়ে দেখতে যাচ্ছিলাম, তখনই রাজ বলে উঠল, দিদি জানিস এই স্কুলে নাকি কারোর ছায়া এখনো ঘোরে। তার কণ্ঠে ছিল রহস্য আর ভয়ের মিশ্র সুর। আমি হেসে ফেলি, কিন্তু সেই হাসির ভেতরে নিজেই একটা শীতল স্রোত বয়ে যাওয়ার অনুভব করি। একটু পরেই আমার চোখ আটকে গেল একটি ভাঙা জানালার ফ্রেমে। কাঁচ ভাঙা, ভেতরে অন্ধকার। আমি একটু এগিয়ে গিয়ে চোখ রাখতেই ভেতর থেকে মনে হলো হঠাৎই একজোড়া লালচে চোখ যেন জানালার অন্ধকার থেকে বেরিয়ে এসে আমার দিকে তাকিয়ে আছে। চোখ দুটো স্থির অথচ তীব্র। আতঙ্কে শরীর কেঁপে উঠল। আমি চিৎকার করে পিছিয়ে আসি। রাজ আর রুবা দৌড়ে আসে। আমি আতঙ্কিত কণ্ঠে বললাম, ওখানে জানালায় কেউ ছিল, চোখ, ওই চোখ। আমার কথাকে হেসে উড়িয়ে দিয়ে জানালার দিকে তাকিয়ে রুবা বলে ওঠে, কোথায়? কিছুই তো নেই। কিন্তু আমি নিশ্চিত কেউ ছিল। সেই চোখ আমার বুকের গভীরে শীতল ছায়া ফেলে দিয়েছে। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম, মুখে কোনো শব্দ নেই। ঠিক সেই মুহূর্তে হাওয়ার মধ্যে একটা অদ্ভুত ঘ্রাণ ছড়িয়ে পড়ল। পুরনো ধুলো, ছাঁচ আর যেন পচে যাওয়া কিছুর গন্ধ। রাজ হঠাৎ ফিসফিস করে বলে উঠল, চল দিদি এখান থেকে বেরোই, আমার এখানে ভালো লাগছে না। না বলা এক ভয়ের টানে আমরা যেন আবদ্ধ হয়ে পড়েছিলাম। কোন রকমে সেখান থেকে চলে আসি। শতাব্দী পুরনো
পরিত্যক্ত স্কুলের পাশের সেই চার্চটা আর ঘুরে দেখার সাহস হয়নি। অরণ্যের নিস্তব্ধতায় হারিয়ে যেতে পেছনে একবার তাকিয়েছিলাম। জানলাটা ফাঁকা, অথচ আমার মনে হলো কেউ যেন আবারও তাকিয়ে আছে সেই একই চোখে। পাতা 4, তারিখ 10 অক্টোবর, ডাউহিল, রাত 11:15। ডায়েরি লিখতে বসে এখনো আতঙ্কে আমি রীতিমতো কাঁপছি। আজ সারাদিন যা ঘটেছে সেটা উপলব্ধি করার পর মায়ের কথাগুলো এখন বেশ মনে পড়ছে। সকালে স্কুলের আতঙ্কটা কাটিয়ে আবারও অজানার কৌতূহলে বেরিয়ে পড়েছিলাম আমরা, যেটা হয়তো আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল। দুপুর গড়িয়ে বিকেল নামলো। আমরা গেলাম পাইন ফরেস্টের দিকে, যেটা ডেথ রোডের পাশেই। জঙ্গলের ভেতর আঁকাবাঁকা পথ দিয়ে কিছুক্ষণ হাঁটার পর একটা পুরনো কাঠের কটেজ দেখতে পাই। বাইরে খোদাই করা কিছু অস্পষ্ট অক্ষর, যা ধুলো আর আগাছার মাঝে ঢেকে গেছে। স্পিরিট বা এরকম কিছু একটা পড়ে চোখ আটকে যায়। দরজার ঠিক মাথার উপর ব্রিটিশ আমলের একটি পুরনো অচল দেয়াল ঘড়ি, অর্ধেক কাঁচ ভাঙা। দেখে মনে হয় শতাব্দী প্রাচীন ইতিহাস বুকে চেপে ধরে রাখতে রাখতে এককালে দম বন্ধ হয়ে মারা গেছে, যার প্রমাণ দিচ্ছে তার অচল কাঁটাগুলো। ভেতর থেকে এক আকর্ষণ অনুভব করছিলাম, যেন কেউ ডাকছে। সূর্য ডুবে যাওয়ার আগেই আমরা কটেজটির ভেতরে ঢুকলাম। দরজাটা ভাঙাই ছিল। আন্দাজ করলাম হয়তো জায়গাটা আগে কোনো বন রক্ষকের ছিল। ভেতরটা ধুলোর আস্তরণে আবদ্ধ, জানালায় মরচে পড়া গ্রিল। দরজা খোলার সময় কিঞ্চিত শব্দ হলো। ঘরের ভেতর ছিল এক গাদা পুরনো জিনিস, ধুলোধূসর, জং পড়া আয়না, কাঁচের পুতুল, যেন বহুদিন কেউ হাত দেয়নি। একটা গা ছমছমে অ্যাডভেঞ্চারের তাগিদে সবাই মিলে ঠিক করি রাতে সেখানে থাকবো। রাতে থাকার সিদ্ধান্তটা রুবার ছিল। আমি তখন শুধু সম্মতি দিয়েছিলাম। বিকেল 5টা নাগাদ একঘেয়েমি ভাঙতে রাজ বলল, আমি একটু ঘুরে আসছি। রূপা বাধা দিল, সন্ধ্যা নামছে রাজ। কিন্তু রাজ কান দিল না। সে বেরিয়ে গেল। ঘণ্টাখানেক কেটে গেছে, রাজ ফিরল না। আলো নিভে এসেছে। চারিদিক যেন ধীরে ধীরে অন্ধকারে ডুবে যাচ্ছে। কিন্তু সেই অন্ধকারের মধ্যে একটা অদ্ভুত ছায়া বারবার জানালার বাইরে চকিত উকি দিচ্ছিল। রুবা থরথর করে বলল, ওটা রাজ না তো? আমি চুপ করে তাকিয়ে রইলাম, কারণ আমি নিশ্চিত জানালার বাইরে যে ছায়া নড়ছে সেটা মানুষের ছিল না। হঠাৎ দরজায় 3 বার ঠক ঠক ঠক। রূপা এগিয়ে যেতে চাইলে আমি ওকে টেনে ধরলাম। না, ওটা রাজ না। আমার গলা কাঁপছিল, কারণ আমি তখন জানালার ফাঁক দিয়ে যা দেখছিলাম তা কেবল একজোড়া চোখ, একজোড়া ঘোলাটে লাল চোখ জানালার ওপাশে। খানিক বাদে এবারে রাজ সত্যিই ফিরে এসেছে। বুদ্ধিমানের মতো যে কাজটা করেছে তা হলো কিছু স্ন্যাক্স, জল আর মোমবাতি হোমস্টে থেকে নিয়ে এসেছে। মোমবাতি জ্বালানোর পরেই ঘরের মাঝে রাখা আয়নাটার দিকে এবারে ধ্যান গেল। অদ্ভুতভাবে সারা বিকেলেও যে কোনো কারণেই হোক সেই আয়নার দিকে তেমন নজর পড়েনি। কিন্তু তার চেয়েও সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি হলো আমরা আয়নার মধ্যে নিজেদের দেখতে পাচ্ছি না, শুধু 3টি ধোঁয়ার বলয় দেখা যাচ্ছিল। আচমকাই রাজ চিৎকার করে বলে উঠল, আমার বিষয়টা ঠিক ভালো ঠেকছে না, দিদি চল পালাই। আর দেরি করি না। খাবার দাবার মোমবাতি সব ফেলে রেখে আমরা উন্মাদের মতো দরজা ঠেলে 3 জনই একসাথে বেরিয়ে এসে পাহাড়ের নিচের দিকে রাস্তা ধরে হোমস্টের দিকে দৌড়াতে লাগলাম। পেছনে তাকাতে সাহস হয়নি। পেছন থেকে ভেসে আসছিল ভয়ঙ্কর গর্জন। পাতা 4, তারিখ 11 অক্টোবর, ডাউহিল, ভোর 4:15। আতঙ্কে এখন আমার শরীরটা কেঁপে কেঁপে উঠছে। আমি ঠিক করে লিখতে পারছি না, কিন্তু কেন জানি না ভেতর থেকে কেউ বারবার বলছে আগে আমাকে সবটা লিখে রাখতে হবে, তারপর যেন রুবা ও রাজের পেছনে যাই। যে ভয়ঙ্কর কটেজ থেকে ফেরার পর আর ঘুমোতে পারিনি আমরা। যা সমস্ত ভয়ঙ্কর অতি প্রাকৃতিক ঘটনা ঘটে চলেছে আমাদের সাথে, এর কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই। সেই বিভৎস কটেজ থেকে দৌড়ে ফিরে এসে ঘরে ঢুকে হাঁপ ছেড়ে বাঁচি।
কিন্তু কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়াতেই আবার আতঙ্কে কাঠ হয়ে যায়। দেখি আয়নায় আমার কোনো প্রতিবিম্ব নেই, যেন আমি এই জগতে নেই, নাকি আমার জায়গাটা কেউ দখল করে নিয়েছে। জানি না, ঘরের বাতাসটা হঠাৎই ভারী হয়ে ওঠে। একটা অজানা ঠান্ডা হাওয়া যেন আমার গা বেয়ে নেমে যায়। আর কিছু মনে নেই। একটি বিকৃত কর্কশ চিৎকারে হুঁশ ফিরতেই, লাইট জ্বালাতেই ঘরের ভেতর দেয়াল ঘড়িটার দিকে নজর যায়। আমরা চমকে উঠি। ঘড়ির কাঁটা থেমে গেছে 3:30। তার মানে একটা গোটা রাত নিমেষেই আমাদের জীবন থেকে মুছে গেল। আমাদের খালি মনে হচ্ছিল আমরা মাত্রই ঘরে ঢুকেছি। তীব্র নিস্তব্ধতা ভেঙে হঠাৎ দরজায় প্রচন্ড আঘাতের শব্দ, যেন কেউ বাইরে দাঁড়িয়ে কাঁপছে। রুবা কাঁপা কাঁপা হাতে দরজাটা খুলে দেয়। দরজা খোলার সাথে সাথেই একটা অন্ধকারের ছায়া যেন হু হু করে ঘরে ঢোকে। রুবার চোখ স্থির, যেন সে নিজেকে হারিয়ে ফেলেছে। এরপর থেকে সে আর একটাও কথা বলেনি, শুধু ফাঁকা চোখে চেয়ে বসে আছে। মাঝে মাঝে অস্বাভাবিকভাবে হাসছে, একটা ঠান্ডা বিভৎস হাসি। আচমকাই রুবা পাগলের মতো ছুটে ঘর থেকে বেরিয়ে যায়। দরজা দিয়ে বেরোনোর সময় দূর থেকে ওর কণ্ঠ শুনি, ভাঙা স্বরে, কেমন যেন কাঁপা কাঁপা গলায় বলছে, মিথিলা, ওরা রাজকে নিয়ে গেছে, আমি যাচ্ছি, তুইও চলে আয়। ঠান্ডা ঘরে এখন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আচমকা দূরের পাইন জঙ্গলের দিকে একটা কর্কশ অসহ্য শব্দ ভেসে আসে। একঘেয়ে নয়, যেন অনেকগুলো ছায়া মূর্তির সম্মিলিত আহ্বান। হঠাৎ খেয়াল করি হোমস্টেটা ফাঁকা, অন্য লোকজন সবাই গায়েব, যেন তারা ছিলই না, শুধু একা আমি। আর সামনে সেই পাইন জঙ্গল, জঙ্গল থেকে তখনও ভেসে আসছে সেই অদ্ভুত অশুভ শব্দ। আর আমি অনুভব করছি এই জঙ্গলে কিছু একটা আছে যেটা আমাদের ডাকছে। আমি এখন ঘরে সম্পূর্ণ একা। জানি না আমার সাথে কি হবে, তবে আমাকে যেতে হবে, রুবার জন্য, রাজের জন্য। পাতা 6, তারিখ 14 অক্টোবর, শিলিগুড়ি, বেলা 11টা। আজ 3 দিন পর আমার জ্ঞান ফিরেছে। জানি না আমি এই কয়টা দিন কোথায় ছিলাম, কি দেখেছি, কি হারিয়েছি। চারপাশে যেন সবকিছু অচেনা মনে হচ্ছে, কিন্তু হৃদয়ের গভীরে একটা শূন্যতা, একটা ভয়ানক অভিজ্ঞতার ছায়া এখনো রয়ে গেছে। আমার শরীর নিস্তেজ, মন অজানা আশঙ্কায় ভারাক্রান্ত। আজ যখন এই ডায়েরির পাতায় কলম ছোঁয়াচ্ছি, ততক্ষণে আমার জীবনের 2 প্রিয় মানুষের জীবন চিরতরে বদলে গেছে। একজন এখন মানসিক হাসপাতালে, আর একজন এই দুনিয়াতে নেই। জ্ঞান ফেরার পর চোখ মেলে দেখি আমি শিলিগুড়িতে আমার নিজের ঘরের বিছানায় শুয়ে আছি। পাশে মা ছিলেন, চোখে গভীর উদ্বেগ। আমি হতচকিত চোখে মায়ের দিকে তাকাতেই কপালে হাত রেখে ধীরে ধীরে সবকিছু বললেন। মা বললেন, রুবা এখন সম্পূর্ণ ভেঙে পড়েছে মানসিকভাবে। ওকে শিলিগুড়ির মানসিক হাসপাতালে ভর্তি করাতে হচ্ছে। আমি আতঙ্কে কষ্টে প্রায় কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম। শুধু গলা দিয়ে একটা শব্দ বেরোলো, রাজ। মা কিছু না বলে চোখের জল মুছতে মুছতে একটা কাগজ এগিয়ে দিলেন। কাঁপা কাঁপা হাতে আমি কাগজটা নিয়ে প্রথম পাতায় চোখ রাখতেই গলা দিয়ে হঠাৎ কান্নার রব বেরিয়ে আসে। স্থানীয় এক খবরের কাগজে লেখা, ডাউহিলের এক পরিত্যক্ত কটেজ থেকে উদ্ধার এক কিশোরের মৃতদেহ, সাথে এক উন্মাদ তরুণী ও 3য় জনকে অচেতন অবস্থায় কটেজটির চৌকাঠের ওপর পড়ে থাকতে দেখা যায়। সূত্রের খবর এরা 3 জনে শিলিগুড়ির বাসিন্দা। মা তখন রান্নাঘরে চলে গেছেন আমার জন্য দুধ আনতে। আমি আর কোনো কিছু শুনতে পাচ্ছি না। চোখের সামনে শুধু রাজের মুখটা ভাসছে। রাজ আমাকে নিজের দিদির চেয়েও বেশি ভালোবাসতো। ওর চোখে আমি ছিলাম আদরের সবচেয়ে প্রিয় বড় দিদি। ভাবতেই পারছি না সেই হাসি খুশি প্রাণবন্ত ছেলেটা আর নেই। এখনো শুধুই এক নিথর নাম, একটা মৃত্যু সংবাদ, সংবাদপত্রের ছোট্ট এক অনুচ্ছেদ। আমার বুক ফেটে কান্না আসছিল।
ছেলেটা এভাবে হারিয়ে গেল, কিন্তু কেন আমার কিছু মনে নেই। আমি জানি না, আমার শুধু এটুকুই মনে আছে সেদিন ভোর রাতে আমি একা হোমস্টের ঘরে বসে ডায়েরি লিখছিলাম। রাজ তার ঘর থেকে এবং রুবা আমাদের ঘর থেকে ছুটে বেরিয়ে গিয়েছিল, কিন্তু কেন রুবার পিছু পিছু না ছুটে গিয়ে ভোর হবার অপেক্ষা করেছিলাম জানি না, এবং পরে কখন যে বেরিয়ে গেছি আর কখন সেই কটেজে পৌঁছেছি মনে নেই। তবে আমি বুঝতে পারছি এই ঘটনার পেছনে শুধু একটা কিছু আছে, কিছু অশরীরী, কিছু ভয়ঙ্কর, যেটা আমরা দেখতে গিয়েছিলাম আর সেটা আমাদের জীবন চিরতরে বদলে দিয়েছে। এখন মনে হয় আমি ওদের তছনছ হয়ে যাওয়া জীবনের জন্য দায়ী। পাতা 7, তারিখ 22 অক্টোবর, শিলিগুড়ি, সন্ধ্যা 6:30। আজ 1 সপ্তাহ পর রুবার সঙ্গে হাসপাতালে দেখা করে ফিরলাম। 1 সপ্তাহ ডাক্তারের পরামর্শ অনুযায়ী বেড রেস্টে ছিলাম। আজ একটু একটু করে হাঁটা শুরু করতেই রুবার সঙ্গে দেখা করতে যাই। মনে হচ্ছিল বহু যুগ পরে যেন ওকে দেখলাম, অথচ ও আমার কত আপন। বিগত 1 সপ্তাহ ডায়েরিটা লেখার ইচ্ছাই ছিল না। বারবার কলম তুলে আবারও রেখে দিয়েছি, কাগজে শব্দগুলো আসছিল না, কিন্তু আজ লিখছি, শুধু কষ্টে নয়, এক অজানা আতঙ্কে। না, আসলে আর অজানা নয়, এ ভয় আমার খুব পরিচিত, যেটার অস্তিত্ব আমি চোখে দেখেছি, অনুভব করেছি নিঃশ্বাসের ফাঁকে ফাঁকে। রুবা মুখে কিছু বলতে পারছিল না, কিন্তু চোখ আর হাতের ইশারায় কিছু বোঝাতে চাইছিল। ওর চোখে আতঙ্ক জমাট বেঁধে আছে, যেটা সময়েও হালকা হয়ে যায়নি। আমি ওর সেই অস্পষ্ট ইশারাগুলো নিখুঁতভাবে বুঝতে পেরেছিলাম। তারা এখনো ফিরে যায়নি, তারা এখানেই আছে, কোথাও আশেপাশেই। হাসপাতালের শীতল দেয়ালেও যেন আমি তাদের ছায়া অনুভব করেছিলাম। আজকাল মা বলছেন আমি নাকি বদলে যাচ্ছি। আমার চোখ আগের মতো সেই প্রাণবন্ত নেই, উজ্জ্বল নেই, বরং একটা গভীর শূন্যতা ফুটে উঠেছে সেখানে। আমি যেন শুকিয়ে যাচ্ছি ভেতর থেকে। আজ দুপুরে স্নান সেরে আয়নার সামনে দাঁড়াতে গিয়ে বুক কেঁপে উঠল। আমার পেছনে সেই ধোয়ার মতো অবয়বটা আবার দেখা গেল, স্থির, শান্ত, কিন্তু ভয়ঙ্কর। রাতে এখন আর ঘুম আসে না। ঘুমোতে গেলেই স্বপ্নে দেখি 3টা মুখ, অস্পষ্ট কিন্তু ধোয়ার আড়ালে যেন চেনা। তাদের চোখে কোনো দয়া নেই, কেবল এক তীব্র আকর্ষণ। আমায় কোথাও টেনে নিয়ে যেতে চায়। আমি জানি ওরা এখনো পিছু ছাড়েনি। আমি হয়তো ওদের পরবর্তী লক্ষ্য। পাতা 8, তারিখ 30 অক্টোবর, শিলিগুড়ি, দুপুর 2টা। আজ সকালে অদ্ভুত এক ঘটনা ঘটল। দরজায় করানোর শব্দে ঘুম ভাঙে। দরজা খুলে দেখি এক অচেনা লোক দাঁড়িয়ে, মুখ ঘোমটা দেয়া, গলা ভারী। সে আমার হাতে একটা খাম ধরিয়ে দিয়ে কোনো কথা না বলেই চলে যায়। খামটা হাতে নিয়েই বুক কেঁপে উঠল। একটা চিঠি রুবা পাঠিয়েছে। রুবা তো এখনো হাসপাতালে ভর্তি। কি করে সে চিঠি পাঠায়, আর কেনই বা? দ্বিধা আর কৌতূহলে কাঁপতে কাঁপতে খামটা খুলে পড়তে শুরু করলাম। হাত পা ঠান্ডা হয়ে আসে, চোখে অন্ধকার নেমে আসে। চিঠির অক্ষরগুলো এলোমেলো, ভাষা যেন অসংলগ্ন, কিন্তু মাঝে মাঝে এমন কিছু শব্দ, ওরা আসছে, তুই পালাতে পারবি না, তোর ছায়াও এখন আলাদা না, যা স্পষ্ট করে বলে দিল রুবা আর আগের মতো নেই। তার লেখায় একটা আকুতি ছিল, আবার ভয়ঙ্কর এক হুঁশিয়ারিও। মনে হচ্ছিল যেন ওর হাত ধরে জোর করে কেউ লিখিয়েছে। চিঠির শেষ লাইনে একটা আঁচড়ের দাগ আর রক্তের মতো দাগ লেগেছিল। সব মিলিয়ে মনে হচ্ছে আমারও সময় বুঝি ফুরিয়ে এসেছে। এখন শুধু প্রশ্ন, ওরা কবে আসবে আর আমি আদৌ বাঁচতে পারবো কিনা। পাতা 9, 2 নভেম্বর, শিলিগুড়ি, রাত 11টা। এখন আমি স্পষ্ট টের পাই আমার শরীরের ওপর আমার নিয়ন্ত্রণ আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। মাঝে মাঝে আমার হাত পা নিজের মতো নড়ে। আমি যেন এক দর্শক, নিজের শরীরের ভেতর বন্দী। একদিন সকালে ঘুম ভাঙতেই দেখি
হাত দুটো কাদায় ভরা, আর নখের কোনায় লেগে আছে কিছু গা শিউরে ওঠা লালচে দাগ, যা দেখতে অনেকটা মাংসের মতো। আমার কিছুই মনে নেই। রাতে আমি কোথায় ছিলাম, কি করেছিলাম, কার সঙ্গে ছিলাম, সব শূন্য। যেন কেউ বা কিছু আমার জায়গা নিয়ে নিয়েছিল। ভয়ে আতঙ্কে আমি বিছানা ছেড়ে উঠে আয়নার দিকে এগিয়ে যাই। হঠাৎ চোখে পড়ে জানালার কাঁচে আঁচড় কাটা এক অদ্ভুত বাক্যে, সময় হয়ে গেছে। শরীর কাঁপতে থাকে। কার সময়? আমার? কিসের সময়? মনে হয় সমস্ত উত্তর লুকিয়ে আছে সেই কটেজেই। সেখান থেকেই দুঃস্বপ্নের শুরু। আমি জানি ফিরে যেতেই হবে। আমি না গেলে ওরা আসবে। আর এবার শুধু দেখা নয়, ওরা আমায় নিয়ে যাবে। আমার ভয় হচ্ছে শেষটা হয়তো আমি দেখতে পাবো না, তবু আমায় যেতে হবে। পাতা 10, তারিখ 9 নভেম্বর, ডাউহিল, ভোর 4:30। ঘড়িতে এখন ভোর 4:30। আমি এই মুহূর্তে হোমস্টেতে, আমাদের সেই পরিচিত ঘরটায় বসে লেখার চেষ্টা করছি, যেখানে একটা সময় রাজ নিজের প্রিয় কফি বানিয়ে আমাকে রুবাকে খাওয়াতো, যেখানে রুবা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করত। কিন্তু আজ ঘরটা নীরব, শূন্য, আর এক অসমাপ্ত আত্মার কান্না যেন চারপাশে ছড়িয়ে আছে। জানি না আর কতটা সময় আছে হাতে। সময়, এই শব্দটার অর্থ আজ বড় বেশি অচেনা। আজ সকালে এখানে এসে পৌঁছেছি। অনেক রিকোয়েস্ট করে এই ঘরটাই বুক করিয়েছি। বাড়িতে বলে আসিনি, আর বলার মতো পরিস্থিতিও ছিল না। বিকেলে একবার কটেজের কাছ থেকে ঘুরে এসে অদৃশ্য তাদেরকে জানান দিয়ে এসেছিলাম যে আমি প্রস্তুত শেষটা দেখার জন্য। সারা রাত জেগে আছি। ঘড়িতে সময় রাত 3:30। হঠাৎ করেই দরজা একটানা কর্মর শব্দ তুলে ধীরে ধীরে আপনা থেকেই খুলে গেল। আমার গা দিয়ে ঠান্ডা ঘাম বেরিয়ে যাচ্ছিল। আশ্চর্যজনক ভাবে কেউ ঢুকল না, কেউ বেরিয়ে গেল না। শুধু এক শীতল স্রোত বুকের ভেতর দিয়ে যেন বয়ে যেতে শুরু করলো। কয়েক মুহূর্ত পর দরজাটা আবার ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। একটা অদৃশ্য হাত যেন দরজার পাল্লা টেনে টেনে লাগিয়ে দিল। আমি হতভম্ব, মাথা ঘুরছে, কিন্তু দৃষ্টি গিয়ে আটকে গেছে ড্রেসিং টেবিলের আয়নার ওপর। সেখানে আমার প্রতিবিম্ব নেই, বরং আয়নার গা ধীরে ধীরে ঝাপসা হয়ে একটা দৃশ্য ফুটে উঠতে লাগলো। একটা পুরনো কাঠের ঘর, চারপাশে জ্বলছে আগুন। ঘরের মেঝেতে নিথর অবস্থায় পড়ে আছে কয়েকটা শরীর। আগুনের ভেতর থেকেও নড়াচড়া করছে না। জ্বলন্ত দরজার ফটকের ওপর সেই দেয়াল ঘড়ি, সেখানে এই মুহূর্তে কাঁটাগুলো 3:30 ঘরে আটকে গেছে। আর তখনই আমি শুনতে পেলাম সেই কণ্ঠস্বর, মায়া মাখানো, মধুর, কিন্তু অদ্ভুত রকমের শীতল। একটা পুরনো গান গাইছে সে। ভাষাটা অচেনা, তবু সেই সুর যেন বহু আগে কোথাও শুনেছি। মাথার ভেতরে কাঁপতে থাকে স্মৃতি। রাজের সেই চিৎকার, রুবার ফিসফাস, আর জানালার বাইরের সেই ছায়াটা। আমি জানি এবার শুধু আমি দর্শক নই, আমি এখন ওদের বাহন। ওরা আমাকে বেছে নিয়েছে 3 জনের মধ্য থেকে। আমাকে দিয়েই তারা নিজেদের গল্প শেষ করবে। আমার শরীর এখন ধীরে ধীরে অবশ হয়ে আসছে। হাত যেন আর নড়ে না, চোখে জল নেই। মনে হচ্ছে আমি ভেতর থেকে টুকরো টুকরো হয়ে যাচ্ছি। আমি জানি এটাই আমার শেষ লেখা। হয়তো কয়েক মিনিটের মধ্যেই এই ডায়েরির কলম থেমে যাবে। আমি চাই না কেউ আর এই ভুলটা করুক। ডাউহিলের সেই পুরনো কটেজে যেন আর কেউ না আসে, কেউ যেন কটেজে রাত কাটানোর সাহস না করে। আমি জানি ভবিষ্যতেও এখানে অনেক মানুষ বেড়াতে আসবে। পাহাড়ের সৌন্দর্য, নিস্তব্ধতা আর প্রকৃতির টানে এখানে ভিড় জমাবে। কিন্তু যদি কখনো কেউ এই লাল মলাটের ডায়েরিটা খুঁজে পায়, দয়া করে পড়ে ফেলো এক নিঃশ্বাসে। ততক্ষণে হয়তো তুমি একাই থাকবে ঘরে। আর তখন ঘড়ির কাঁটা যদি 3:30 থেমে যায়, জানবে ওরা ফিরে এসেছে। আর যদি আয়নায় তোমার নিজের প্রতিবিম্ব না দেখো, বুঝবে ওরা তোমাকে বেছে নিয়েছে। আর কিছু লেখা নেই।
একটি লাইনে আঁচলের পৃষ্ঠার নিচের দিকটা ছিঁড়ে ফেটে আছে। কেউ যেন আর মিথিলাকে লিখতে দেয়নি। ডায়েরি লেখার সময় তাকে টেনে হিঁচড়ে নিয়ে গেছে। আমি ডায়েরিটা বন্ধ করে পাশের টেবিলে রাখতে যাব, ঠিক তখনই ঘরের লাইটটা আবারও ব্লিঙ্ক করতে শুরু করে। আচমকাই ঘরের পশ্চিম দিকের দেয়ালে ঝুলতে থাকা ঘড়িটা খসে চুরমার হয়ে যায়। আমি আতঙ্কে কাঠ হয়ে যাই। রাকেশ, বিনীত ধরফর করে উঠে বসে। আমি স্পষ্ট দেখি ভাঙা ঘড়িটার কাঁটাগুলো 3:30 ঘরে আটকে গিয়ে টিকটিক করছে। কিছু বলার মতো সময় ছিল না। আমি তাদেরকে বলি, ভাই, কি হয়েছে বা হচ্ছে সব পরে বলবো, হাতে সময় নেই, আমাদের এই মুহূর্তে হোমস্টে ছাড়তে হবে, তাড়াতাড়ি কর ভাই। আমার মুখের পরিস্থিতি দেখে কথা না বলে বিনীত হকচকিয়ে ছুটে যায় দরজা খুলতে, কিন্তু দরজাটা কোনো মতেই খুলছিল না। কেউ বাইরে থেকে লাগিয়ে দিয়েছে। আমরা প্রাণপণে জানালা ভেঙে পালানোর চেষ্টা করছিলাম। কয়েক মুহূর্ত পর রাকেশ দড়ম করে জানালার কাঁচ ভেঙে বেরিয়ে গেল। আমি আর বিনীত ওর পেছন পেছন ছুটলাম। পেছনে তাকাতে সাহস হয়নি, কিন্তু শুনতে পাচ্ছিলাম সেই করুণ কান্না, সেই বিকৃত হাসি আর ভারী পায়ের আওয়াজ আমাদের পেছন পেছন ধেয়ে আসছিল। জানালার কাঁচের আঘাতে হাত কেটে গিয়েছিল, রক্ত গড়িয়ে পড়ছিল, কিন্তু তখন বাঁচার তাগিদে কোনো ব্যথা অনুভব করিনি। আমরা দৌড়ে বেরিয়ে এলাম ডেথ রোডের দিকে। চারিদিকে ছিল ঘন কুয়াশার অসম্ভব ঠান্ডা। পেছনে তাকাতেই মনে হলো শত শত ছায়া যেন আমাদের পেছনে দৌড়াচ্ছে। কখন যে পাহাড়ি রাস্তার কিনারায় পৌঁছে গিয়েছিলাম বুঝতেই পারিনি। ঠিক তখনই একটা গাড়ি আমাদের দিকে এগিয়ে এলো। এক বুড়ো চালক জানালা খুলে চিৎকার করে বলল, চলো চলো, বেশি দেরি করো না। আমরা দৌড়ে গাড়িতে চড়ে বসলাম। চালক একবারও পেছনে ফিরে তাকায়নি। গাড়ি দ্রুত নেমে যাচ্ছিল পাহাড়ি রাস্তা বেয়ে। চুপচাপ বসেছিলাম আমরা, কারো মুখে কোনো কথা নেই। চালক শুধু একবার বলেছিল, ডেথ রোডের এই হোমস্টেটায় কেউ খুব একটা আসে না। একবার তো কিছু ঘটনা ঘটার জন্য বন্ধ হয়ে গিয়েছিল, বোধহয় আবার খুলেছে। তা তোমরা আর কোনো হোমস্টে খুঁজে পেলে না? আমরা তাকিয়েছিলাম হতভম্ব হয়ে। বুকের ভেতর তখনও ধুকফুক করছিল একটা জমাট বাঁধা ভয়। এত কিছুর মাঝে তখন একটা কথা মাথায় আসলে আসেনি, বুড়োটা কি ট্যাক্সি চালক? আর সেই ভোর রাতে সে কোথা থেকে হঠাৎই বা এলো, আর কোথায় নিয়ে গেল? আর বিনা পয়সায় আজকের দিনে কেউ এত দূর, অর্থাৎ শিলিগুড়ি ছেড়ে দিয়ে যায়? যাই হোক, তখন জিজ্ঞাসা করার মতো পরিস্থিতি ছিল না। সকালে শিলিগুড়ি ফিরে আসার পরও আমরা কথা বলতে পারিনি। আমাদের মধ্যে অদ্ভুত নীরবতা জন্মেছিল। রাকেশ, তার হাতে গভীর কাটা ছেঁড়া, বিনীতের গলায় ছিল নখের আঁচড়ের দাগ। আমার হাতের কাটা জায়গাগুলোর রক্ত জমে কালচে হয়ে গিয়েছে। ডাক্তার দেখেছিলাম, কোনো কিছুর ব্যাখ্যা করতে পারেননি। বলেছিলেন পাহাড়ে কুয়াশার মধ্যে বিভ্রম হয়, কিন্তু আমরা জানতাম সেটা কোনো ভ্রম ছিল না। পরে ওদের সব খুলে বলি, লাল ডায়েরির কথা, মিথিলার, রূপা, রাজের কথা। আমরা তিনজনই সিদ্ধান্ত নেই যে আর কখনো পাহাড়ের দিকে যাব না। দার্জিলিং, সিকিম, না, পাহাড়ে আর কোনো ট্রিপ হয়নি এখনো পর্যন্ত। আজও সেই রাতের কথা মনে পড়লেই শরীর ঠান্ডা হয়ে যায়। মনে হয় হয়তো সেদিন পুরোপুরি ফিরে আসা হয়নি আমাদের। আর সেই লাল ডায়েরিটা, জানি না, হয়তো আবার কেউ পাবে, আবার কেউ সেই অভিজ্ঞতার সম্মুখীন হবে। লিগ্যাল কারণে আমরা সেই ডায়েরির বিষয়টা নিয়ে পরবর্তীতে হোমস্টের ওনারকে আর জিজ্ঞেস করিনি। আরেকটা বিষয়, আমি যেহেতু শিলিগুড়ির বাসিন্দা, তাই চাইলেই মিথিলার বা রুবার সন্ধান সহজেই বের করতে পারতাম। এখন তারা কোথায় আছেন বা কি করছেন জানতে পারতাম, কিন্তু কেন জানি না চেষ্টা করিনি। ওরকম অদ্ভুতভাবে ডায়েরিটা পাওয়ার মধ্যে যে একটা অতি প্রাকৃতিক বিষয় লুকিয়ে আছে তা স্পষ্ট। আগেই বলেছি, কিছু কারণবশত এক্স্যাক্টলি কোন সালটায় ঘটনা ঘটেছে না জানালেও আপনাকে একটা ধারণা দিতে পারি। ডায়েরিতে মেনশন করা সাল অনুযায়ী এতদিনে মিথিলা, রুবার বয়স প্রায় আমার মায়ের বয়সী হয়ে গেছে। তাহলে বলুন, এত বছরে কি করে কেউ ডায়েরিটাকে আলমারিতে দেখতে পায়নি? এমনকি হোমস্টের লোকেরাও না।
নাকি ডায়েরিটা নিজেই তার উত্তরাধিকারীকে নির্বাচন করে, নিজেই দেখা দেয়? জানি না, তবে বেশ কিছুদিন আমি আয়নায় নিজেকে দেখার সাহস করিনি। কে জানে, যদি ডায়েরিতে লেখা মিথিলার কথাগুলো সত্যি হয়ে যায়, যদি আমিও হারিয়ে যাই। তাই আর সাহস হয়নি। এই বলে অনিমেষ থামেন। ডাউহিলের লোমহর্ষক ভৌতিক ঘটনার ইতিহাসের সত্যতা নিয়ে আজও কারোর কোনো সমস্যা নেই। আমি শুধু ঘটনার ভয়ঙ্কর হৃদয় বিদারক মুহূর্তগুলির প্রতি একটা আকর্ষণ অনুভব করে শ্রোতাবন্ধুদের সামনে উপস্থাপন করলাম। এখন এতটা সময় ধরে ঘটনা উপভোগ করার পরেও যদি কারোর সত্যতা খোঁজার শখ জাগে, তাদের উদ্দেশ্যে বলবো, দার্জিলিং কার্শিয়াং এর ডাউহিলে ঘুরে আসুন, খুঁজে আসুন। ইনশাল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো এপিসোডে। ততদিন পর্যন্ত ভূত.com শুনতে থাকুন, সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। কেমন লাগলো জানার ইচ্ছে সবসময়ই থাকে। আশা করছি আপনাদের কাছ থেকে উত্তর পাবো। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।